আমি বিশ্বজিৎ স্যার, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই ক্লাস থেকে তোমাদের জন্য নতুন একটা সাবজেক্ট শুরু করতে যাচ্ছি, তা হলো পল সায়েন্স। পল সায়েন্সে ক্লাস 12-এর যে অধ্যায়গুলো আছে, আমি প্রত্যেকটা অধ্যায়ের ওপর 3-4টা করে ভিডিও বানাবো। সেই ভিডিওতে সেই অধ্যায়ের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাতে তোমরা ছোট প্রশ্নগুলো পরপর সুন্দরভাবে পেয়ে যাবে, এছাড়াও বড় প্রশ্নগুলোও তোমরা বুঝতে পারবে। তো চলো, আজকে তোমাদের জন্য শুরু করছি আমি পল সায়েন্স ক্লাস। আজকে আমি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের জাতিপুঞ্জ অধ্যায়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। সিলেবাস অনুসারে এই অধ্যায় থেকে শুধু ছোট প্রশ্নই তোমাদের আসবে, তাই এই অধ্যায়টাকে আমি কয়েকটা সিরিজে ভাগ করেছি। তার মধ্যে আজকে প্রথম পর্ব বা প্রথম সিরিজ। এই সিরিজে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়গুলো আমি পরপর আলোচনা করব। তো তোমরা এই অধ্যায়ের বিষয়গুলি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সকল বন্ধুদেরকে শেয়ার করো, যাতে সবাই তারা উপকৃত হতে পারে। তো চলো, আজকে রাষ্ট্রবিজ্ঞানের সম্মিলিত জাতিপুঞ্জের অধ্যায়ের প্রথম সিরিজটা আমরা শুরু করি। আমরা জানি সারা পৃথিবীতে এর আগে দুটি বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তাই তো? প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে, 14 সালে শুরু হয়েছিল এবং 1919 সালে শেষ হয়। দীর্ঘ 6 বছর ধরে এই যুদ্ধটা চলেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ঠিক তার 20 বছর পরে, 1939 সালে শুরু হয় আর 1945 সাল পর্যন্ত এই যুদ্ধ চলে। এই দুটি বিশ্বযুদ্ধেও সারা পৃথিবীতে ভয়ানক রক্তক্ষয়ী সংগ্রাম এবং বহু ধ্বংসলীলা করেছিল। এরপর পৃথিবীর যারা শুভবুদ্ধির মানুষ, তারা উপলব্ধি করে এই রক্তক্ষয়ী সংগ্রাম ও ধ্বংসলীলার হাত থেকে সারা পৃথিবীকে এবং মানব সভ্যতাকে রক্ষা করতে গেলে কিছু শান্তিমূলক প্রয়াস করা দরকার, এবং এই উদ্দেশ্য নিয়েই প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে তোলা হয়েছিল জাতিসংঘ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে তোলা হয়েছিল জাতিপুঞ্জ। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের কাছে জাতিপুঞ্জ বিষয়টি নিয়েই সামগ্রিকভাবে আলোচনা করব। তো সেই আলোচনা শুরু করার আগে তোমাদের বলে দিই যে জাতিসংঘ ও জাতিপুঞ্জ, জাতিসংঘের ইংরাজি নাম হচ্ছে দ্য লিগ অফ নেশনস, আর জাতিপুঞ্জের ইংরাজি নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও। তাহলে এই যে দুটি সংঘ গড়ে তুলেছিল, এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্রগুলির বিরোধ নিষ্পত্তি করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে তোলা হয়েছিল জাতিসংঘ বা দ্য লিগ অব নেশনস, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে তোলা হয়েছিল জাতিপুঞ্জ, দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তো এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিপুঞ্জে আলোচনা শুরু করবার আগে তোমাদের জাতিসংঘ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের দিয়ে দিই, যাতে তোমরা জাতিসংঘ কবে গঠিত হয় এবং তার সদস্য কারা ছিল সেই সমস্ত বিষয় সম্পর্কে তোমরা ছোট্ট একটু ধারণা পেয়ে যেতে পারো। তো প্রথমে আসছে জাতিসংঘ। 1919 সালে প্যারিসের শান্তি সম্মেলন বসেছিল। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, প্যারিস শহরে মিত্রপক্ষ এবং অক্ষশক্তির লোকেরা বা প্রতিনিধিরা মিলে প্যারিসে শান্তি সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে ভার্সাই সন্ধি বলে একটা সন্ধি বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির দ্বারাই 1920 সালে 10ই জানুয়ারি জাতিসংঘ গড়ে উঠেছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে 10ই জানুয়ারি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংস্থা গড়ে তোলা হয়েছিল, তার নাম জাতিসংঘ। এটা ভার্সাই সন্ধি চুক্তি শর্ত হিসাবেই এটা গড়ে উঠেছিল 1920 সালে 10ই জানুয়ারি। এটি গড়ে তুলতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। মার্কিন রাষ্ট্রপতি বলতে আমেরিকার রাষ্ট্রপতি। আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে বিশেষ
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই 1919 সালে তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল। আর এই সংঘের প্রথম সভাপতি ছিলেন স্যার এরিক ড্রুম্যান্ড। তাহলে জাতিসংঘ যখন গঠিত হয়, এই সংঘের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন স্যার এরিক ড্রুম্যান্ড, এবং শেষ সভাপতি ছিলেন সিএন লেস্টার। এই সংঘটা বেশি দিন কাজ স্থায়ী হয়নি, মাত্র 26 বছর স্থায়ী ছিল। এর সদর দপ্তর ছিল জেনেভাতে, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা। সেখানে জাতিসংঘের সদর দপ্তর বা হেড অফিস গড়ে তোলা হয়েছিল। এর মোট সদস্য রাষ্ট্র ছিল 59টি রাষ্ট্র। সদস্য রাষ্ট্রের সংখ্যাও ছিল অত্যন্ত কম। পৃথিবীর মাত্র 59টি রাষ্ট্র এই সংঘে যোগ দিয়েছিল। এবং খুব মজার কথা, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের প্রচেষ্টাতে এই সংঘ গড়ে উঠলেও আমেরিকা নিজেই কিন্তু এই সংঘে যোগ দেয়নি। আনুষ্ঠানিক অবলব্ধি ঘটে 1946 সালে 20 এপ্রিল, মানে এটা এই সংঘটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল 1939 সালে 1 সেপ্টেম্বর, তখনই এই যে প্রতিষ্ঠানটা অকার্যকর হয়ে পড়ে। কিন্তু অকার্যকর হয়ে থাকলেও এটা অবলুপ্তি ঘটে বা সম্পূর্ণ বিনাশ হয় বা বন্ধ হয়ে যায় 1946 সালে 20 এপ্রিল। এরপর আমরা দেখব জাতিপুঞ্জ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল। কখন? 1945 সালে 24 অক্টোবর সান ফ্রান্সিসকো সম্মেলনের পর 51টি দেশের প্রতিনিধিরা মিলিত হয়ে গড়ে তুলেছিল জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তাই এটা কখন গড়ে উঠেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য। এই 24 অক্টোবর দিনটি যখন জাতিপুঞ্জ গড়ে উঠেছিল, এই দিনটিকে সারা পৃথিবীতে জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়। বর্তমানেও 24 অক্টোবর দিনটি জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়ে থাকে। আর জাতিপুঞ্জের যে একটা সংবিধান আছে, জাতিপুঞ্জ যে নীতির ভিত্তিতে বা যে উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে, তার জন্য তারা একটা সংবিধান তৈরি করেছে। সেই সংবিধানটাকে বলা হয় সনদ। এই সনদে একটি প্রস্তাবনা আছে, 19টি অধ্যায় আছে ও 111টি ধারা আছে। তাহলে এই যে আলোচনাগুলো আমরা করছি, এই আলোচনা থেকে কিন্তু একাধিক ছোট প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। যেমন যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় জাতিপুঞ্জ কবে গড়ে উঠেছিল, 1945 সালে 24 অক্টোবর সান ফ্রান্সিসকো সম্মেলনে। কোন দিনটি জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়? 24 অক্টোবর দিনটি জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়। জাতিপুঞ্জে একটা সংবিধান আছে, সেই সংবিধানটাকে কি বলা হয়? সনদ বলা হয়। তাহলে এইভাবে এই যে তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্ন তোমরা তৈরি করবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে কি এখান থেকে খুঁজে খুঁজে লিখে নেবে। তথ্যগুলো পরপর আমি তোমাদের কাছে আলোচনা করে যাচ্ছি। এই আলোচনাটা শুনলে পরে বা ভিডিওটা দেখলে পরে তোমরা বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে পারবে, এবং বিষয়গুলো যদি তোমরা লিখে নাও, তাহলে শুনে নিয়ে লিখে নাও, তাহলে তোমাদের বিষয়টা আরও ভালোভাবে সুন্দরভাবে মুখস্থও হবে। যাই হোক, তো চলো শুরু করি। এই সনদে একটি প্রস্তাবনা ও 19টি অধ্যায় আছে, 111টি ধারা আছে। আর কি আছে? প্রস্তাবনা শুরু হয়েছে উই দ্য পিপল অব দ্য ইউনাইটেড নেশনস, এই বাক্য দিয়ে প্রস্তাবনাটা শুরু হয়েছে। মানে প্রস্তাবনাটা যেখানে লেখা আছে সেখানে এই বাক্যটা প্রথমে লেখা আছে। তাহলে কোন বাক্যটা লেখা আছে? উই দ্য পিপল অব ইউনাইটেড নেশনস। তো সনদ সদস্য কাদের বলা হয়? দেখো, যে 51টি রাষ্ট্র প্রথম জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর করেছিল তাদের সনদ সদস্য বলা হয়। সান ফ্রান্সিসকো সম্মেলনে যখন জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা হয়, তখন মোট 51টি রাষ্ট্র এর সংবিধানে স্বাক্ষর করেছিল। তাই হচ্ছে গিয়ে যে সমস্ত রাষ্ট্র এই সংবিধানটাতে প্রথম স্বাক্ষর করেছিল তাদের বলা হয় সনদ সদস্য। এখানে মনে রাখতে হবে, সনদের যে প্রস্তাবনাটা আছে, সনদে দেখলাম একটা প্রস্তাবনা, 19টি অধ্যায় ও 111টি ধারা আছে, কিন্তু প্রস্তাবনাটা কিন্তু মূল সংবিধানের অন্তর্গত নয়। ওটা শুধু আলাদাভাবেই প্রস্তাবনার আকারে রাখা হয়েছে, মূল সংবিধানের সাথে ওটাকে যুক্ত করা হয়নি। এরপরে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইস্ট নদীর ধারে এর হেডকোয়ার্টারটা অবস্থিত। এর প্রথম সভাপতি ছিলেন ট্রিগভিলি। যখন এটা গড়ে উঠেছিল 1945 সালে,
তখন প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন ট্রিগভি লি। বর্তমানে যিনি সভাপতি আছেন তার নাম হলো অ্যান্টোনিও গুটেরেস। বর্তমানে ইনি সভাপতি পদে আছেন, এর আগেও তিনি ছিলেন। একজন হচ্ছে সভাপতি দুবার সভাপতি পদে নির্বাচিত হতে পারে। এই অ্যান্টোনিও গুটেরেস সপ্তদশ সভাপতি, তিনি হচ্ছে গিয়ে এখনও সপ্তম সভাপতি, তিনি এখনও কাজ করে যাচ্ছেন। বর্তমানে জাতিপুঞ্জের মোট সদস্য সংখ্যা 193টি দেশ। তাহলে পৃথিবীর 193টি দেশ জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেছে। তাই জাতিপুঞ্জের মোট সদস্য হলেও 193টি দেশ। এছাড়াও আরও যে অন্যান্য দেশগুলো আছে তারাও জাতিপুঞ্জের পর্যবেক্ষণে আছে। আগামী ভবিষ্যতে তারাও এর সদস্যপদ হয়তো গ্রহণ করবে। এরপর জাতিপুঞ্জে যে সদস্যরা আছে সেই সদস্যদের মধ্যে 5টা রাষ্ট্রকে বলা হয় বিগ ফাইভ। 5টা স্থায়ী রাষ্ট্র নিরাপত্তা পরিষদের, সেই 5টা স্থায়ী রাষ্ট্রকে বলা হয় বিগ ফাইভ। এই বিগ ফাইভ কারা কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এই 5টা রাষ্ট্রকে বলা হয় বিগ ফাইভ। ভারত জাতিপুঞ্জে যোগ দিয়েছিল 1945 সালে 30শে অক্টোবর। স্বাধীনতার আগেই আমাদের দেশ জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করে ফেলেছিল। জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র ছিল দক্ষিণ সুদান। মানে 193তম রাষ্ট্র। পরপর যদি রাষ্ট্রগুলোকে আমরা হিসাব করি, যে রাষ্ট্র সবার লাস্টে বা 193তম সদস্য রাষ্ট্র হিসাবে যোগ দিয়েছে তা হলো দক্ষিণ সুদান রাষ্ট্রটি। ইউনাইটেড নেশনস এই যে নামটা, এই নামটা দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। তিনি হচ্ছে এই নামটা চয়ন করেছিলেন। নামটা কোথা থেকে নেওয়া হয়েছে? নামটা নেওয়া হয়েছে ইংরাজি কবি লর্ড বায়রনের চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ বলে একটা কবিতা আছে, সেই কবিতা থেকে রুজভেল্ট এই নামকরণটি চয়ন করেছিলেন। পরবর্তীকালে এই নামকরণটি সকলে সম্মতি জানায়। তাহলে এটা নেওয়া হয়েছে লর্ড বায়রনের চাইল্ডস হেরাল্ড পিলগ্রিমেজ বলে একটা কবিতা, সেই কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। এরপরে আরও কিছু তথ্য আমরা জানব। জাতিপুঞ্জের গঠন প্রক্রিয়া, মানে জাতিপুঞ্জ যে গঠিত হয়েছিল আমরা দেখলাম 1945 সালে, এটা কিন্তু একদিনে গঠিত হয়নি। বেশ কিছু দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। তার মধ্যে প্রথম প্রক্রিয়াটা হলো লন্ডন ঘোষণা। 1941 সালে 12ই জুন লন্ডন ঘোষণা হয়েছিল। এতে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার একটা সংকল্প ঘোষিত হয়। মানে এখান থেকে জাতিপুঞ্জ গঠনের যাত্রা শুরু হয়। এরপর আয়োজিত হয়েছিল আটলান্টিক সনদ। এটা 1941 সালে 14ই আগস্ট, তার কিছুদিন পর লন্ডন ঘোষণার পরই আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মিলিত হয়ে একটা দলিল বা সনদ স্বাক্ষর করে। এই সনদেই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্যে 8টা নীতি ঘোষিত হয়। সেই 8টা ঘোষিত নীতির মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠান গড়ে তোলা। তাহলে জাতিপুঞ্জ গঠনের প্রক্রিয়াটা ধীরে ধীরে এগিয়েছে। প্রথমে লন্ডন ঘোষণা, তারপরে আটলান্টিক সনদ, তারপরে ওয়াশিংটন ঘোষণা। 1942 সালে 1 জানুয়ারি এতে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামেও একটা দলিল স্বাক্ষর হয়। মানে এখানেই প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ নামটাকে ব্যবহার করে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামে একটা দলিল স্বাক্ষর হয়েছিল যে আগামীতে এইরকম একটা সংস্থা গড়ে তোলা হবে বা গড়ে তোলার প্রক্রিয়া শুরু করা হবে। এরপর আসছে মস্কো ঘোষণা। ঠিক 1 বছর পর 1943 সালে অক্টোবর মাসে মস্কোতে একটা সম্মেলন আয়োজন হয়েছিল। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য শীঘ্রই আন্তর্জাতিক সংস্থা গঠনের ব্যাপারে রাষ্ট্রগুলি, মানে পৃথিবীর বেশ কয়েকটি রাষ্ট্র সেখানে মিলিত হয়েছিল। তারা ঐক্যমত প্রকাশ করেছিল যে হ্যাঁ, একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা দরকার পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য। এরপর হয়েছিল তেহরান ঘোষণা। 1943 সালে 1 ডিসেম্বর পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী গণতান্ত্রিক রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করা হয়েছিল। এই সম্মেলনে বলা হয়েছিল তোমরা সবাই ঐক্যবদ্ধ হও এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার কাজটাকে এগিয়ে নিয়ে যাও। তাহলে এইভাবে দেখতে পাচ্ছি জাতিপুঞ্জ গঠনের প্রক্রিয়াটা বেশ কয়েকটি অধিবেশনের মাধ্যমে ধীরে ধীরে এগিয়েছিল। এরপরে তেহরান ঘোষণার পর হয়েছিল ডাম্বারটন ওকস সম্মেলন। এটা হয়েছিল 1944 সালে আগস্ট মাসে। এখানে জাতিপুঞ্জের প্রধান দুটি সংস্থা সাধারণ সভা
ও নিরাপত্তা পরিষদের গঠন নিয়ে আলোচনা হয়। মানে রাষ্ট্রগুলি মিলিত হয়ে জাতিপুঞ্জের দুটি সংস্থা গঠনের কথা বলে, একটা সাধারণ সভা, একটা নিরাপত্তা পরিষদ, সেটা কিভাবে গঠিত হবে তা নিয়ে বিস্তৃত আলোচনা করেছিল। এরপর হয়েছিল ইয়াল্টা সম্মেলন 1945 সালে ফেব্রুয়ারি মাসে। এখানে নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি বা নিরাপত্তা পরিষদ যে সংস্থাটা গঠন করা হবে সেই সংস্থা কিভাবে কাজ করবে এবং তাদের ভেটো ক্ষমতা কি হবে, কি প্রকারের হবে, ভেটো ক্ষমতা নিয়েও এই সম্মেলনে আলোচনা হয়েছিল। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ওছি পরিষদ বলে আরও দুটি সংস্থা বা সংঘ গঠনের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল। তাহলে এইভাবে জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থাগুলি গঠনের প্রক্রিয়াটা এক একটা সম্মেলনে ধীরে ধীরে এগিয়েছিল। এরপর হয়েছিল লাস্ট সান ফ্রান্সিসকো সম্মেলন, যে সম্মেলনে জাতিপুঞ্জ গড়ে ওঠে। এটা হয়েছিল 1945 সালে 25 এপ্রিল। জাতিপুঞ্জের সনদ মানে সংবিধান রচনার জন্য এডওয়ার্ড স্টেটিনিয়াসের সভাপতিত্বে এই সম্মেলনটা শুরু হয়েছিল। 4টি কমিশন ও 12টি কমিটির প্রচেষ্টায় সনদ বা সংবিধান রচিত হয়। তাহলে এডওয়ার্ড স্টেটিনিয়াসের সভাপতিত্বে এই সম্মেলনটা বসেছিল। এখানে 4টি কমিশন ও 12টি কমিটি গঠন করা হয়েছিল। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় 2 মাস ধরে এই সংবিধানটা রচিত হয়েছিল। অবশেষে 1945 সালে 26শে জুন জাতিপুঞ্জের সংবিধান বা সনদ গৃহীত হয়। জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সনদ। এই সনদটা গৃহীত হয়েছিল। 51টি রাষ্ট্র এই সংবিধানে স্বাক্ষর করেছিল। অবশেষে এইভাবে দীর্ঘ পথ অতিক্রম করে গড়ে ওঠে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এরপর আসছে জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি। জাতিপুঞ্জের যে সংবিধান বা সনদ রয়েছে, সনদের 1 নং ধারায় এর প্রধান 4টা উদ্দেশ্য লিপিবদ্ধ আছে। তার মধ্যে অন্যতম 2টি হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, মানুষের মানব অধিকার ও স্বাধীনতাকে রক্ষা করা। এছাড়াও আরও 2টি উদ্দেশ্য আছে। যেহেতু এই অধ্যায় ছোট প্রশ্নের ব্যাপার, তাই হচ্ছে কি সমগ্র উদ্দেশ্যগুলি এখানে আলোচনা করলাম না। তাই জাতিপুঞ্জের 1 নং ধারায় এই 4টা উদ্দেশ্যের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম 2টো এখানে দেওয়া হলো। এছাড়া আছে জাতিপুঞ্জের নীতি। সনদের 2 নং ধারায় 7টি নীতির কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম 2টি হলো ক্ষুদ্র বৃহৎ সকল সদস্য রাষ্ট্রকেই সমান মর্যাদা দেওয়া হবে, মানে প্রত্যেকে সমান মর্যাদার অধিকারী। জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারেও হস্তক্ষেপ করবে না। এছাড়াও আরও একাধিক নীতি রয়েছে। জাতিপুঞ্জ সেই নীতি ও উদ্দেশ্যকে সামনে রেখেই সে তার কার্যপ্রক্রিয়াগুলি চালিয়ে যায়। জাতিপুঞ্জের একাধিক সংস্থা বা অঙ্গ রয়েছে। জাতিপুঞ্জের সমস্ত কাজ করবার জন্য বেশ কিছু সংস্থা গড়ে তোলা হয়েছে। 3য় অধ্যায় 7 নং ধারায় 2 ধরনের অঙ্গের কথা বলা হয়েছে। তার মধ্যে মুখ্য অঙ্গ 6টি, যথা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় ও সচিবালয়। তাহলে তোমাদের কাছে প্রশ্ন আসে জাতিপুঞ্জের প্রধান সংস্থা কয়টি? লিখবা 6টি। কি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এই প্রধান 6টি সংস্থা ছাড়াও আরও বেশ কিছু সহযোগী সংস্থা আছে, যাকে বলা হয় গৌণ সংস্থা বা গৌণ অঙ্গ। প্রায় 300টি সহায়ক সংস্থা আছে, যেমন সাধারণ সভার দ্বারা গঠিত হয়েছে পারমাণবিক শক্তি কমিশন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দ্বারা গঠিত হয়েছে মানবাধিকার কমিশন। এভাবে প্রত্যেকটি মুখ্য অঙ্গের দ্বারা একাধিক সহায়ক অঙ্গ বা সহায়ক সংস্থা গড়ে তোলা হয়েছে। তার মধ্যে 2টো উদাহরণ আমি দিলাম। এছাড়াও আরও অসংখ্য সংস্থা আছে, সহায়ক সংস্থা প্রায় 300টির মতো সহায়ক সংস্থা রয়েছে। তাহলে এর মধ্যে এখানে আমি দিলাম সাধারণ সভার দ্বারা গঠিত হয়েছে পারমাণবিক শক্তি কমিশন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ দ্বারা গঠিত হয়েছে মানব অধিকার কমিশন। এরপর আমরা এই ভিডিওতে তাহলে কি শিখলাম? তাহলে এই যে সমগ্র ভিডিওটা আমরা আলোচনা করলাম, এখানে হচ্ছে কি আমরা শিখলাম জাতিসংঘের সাধারণ পরিচয় সম্পর্কে জানলাম, আর জানলাম জাতিপুঞ্জের সাধারণ পরিচয়, মানে বিশ্বযুদ্ধের পর
জাতিসংঘ গড়ে তোলা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর, তার সংক্ষিপ্ত একটা ধারণা আমরা পেয়ে গেলাম। সেখান থেকে একাধিক প্রশ্ন আমরা তৈরি করে নিতে পারবো। এছাড়া জাতিপুঞ্জের সাধারণ পরিচয় পেয়ে গেলাম, জাতিপুঞ্জ কবে গঠিত হয়, কোন কোন সভার মধ্য দিয়ে গঠিত হয়, সভাপতির সংখ্যা কত, সদস্য সংখ্যা কত, বর্তমান সভাপতিকে, ইত্যাদি একাধিক তথ্য আমরা এখানে জানলাম। আর জানলাম জাতিপুঞ্জ গঠনের প্রক্রিয়া, জাতিপুঞ্জ কীভাবে গঠিত হয়েছে। এছাড়া জানলাম জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতিগুলি। 4টা উদ্দেশ্য আছে, 7টা নীতি আছে, তার মধ্যে 2টো করে আমি তোমাদেরকে এখানে দিলাম। এছাড়া জানলাম জাতিপুঞ্জের সংস্থার সংখ্যা কয়টি, গৌণ সংস্থা আর মুখ্য সংস্থাগুলো সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম। তাহলে এই ভিডিওতে আমরা এই তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা এখান থেকে একাধিক তথ্য, একাধিক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং সকলকে শেয়ার করো, এবং আরও নতুন কিছু ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যাদের এই পল সায়েন্স সাবজেক্টটা আছে তাদেরকেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুপ্রাণিত করো।